আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের সামনে একটা বিষয় নিয়ে হাজির হলাম। বেশ কিছুদিন আগে আমাকে নগদ কাস্টমার কেয়ার থেকে নগদ প্রতিনিধি ফোন দিয়েছিল। হঠাৎ ফোন দিয়ে বলল যে আমার নগদ অ্যাকাউন্ট বেশ একটু প্রবলেম হয়েছে। তো নাম্বারটা গ্রামীণ নাম্বার থেকে ফোন দিছিল, কিন্তু ওপাশ থেকে নগদ প্রতিনিধি যে কথা বলতেছিল তার কথাটা যেমন ব্লার, মানে কথাগুলো কেমন, মানে আমার সম্ভবত মনে হয় কোনো ভয়েস চেঞ্জার দিয়ে তার কথাটা ভয়েসটা কেমন মোটা মোটা, মানে একটা অন্যরকম করে মানে অন্যরকম ভয়েস শোনা যাচ্ছিল আর কি। যাই হোক, কথা স্পষ্ট বোঝা যাচ্ছে কিন্তু কণ্ঠটা মানে একটু মানে মোটা মোটা, মানে অন্যরকম ভয়েস চেঞ্জার দিয়ে করে রাখছে। অনেক সময় হয়তো আপনারা যারা এরকম ভুক্তভোগী হয়েছেন বা যাদের সাথে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে হয়তো তারা বুঝবেন আর কি। তো আমি আসলে তাকে বললাম, ভাই কি সমস্যা কি আমার? তো তারা আমাকে বললো যে আপনার নাম্বারে কোন এজেন্ট টাকা পাঠাতে টাকা ভুলবশত আপনার নাম্বার টাকা পাঠাই দিছে, যখন আপনার নাম্বারটা সময়ের জন্য ব্লক করা বন্ধ করে দেওয়া হয়েছে লেনদেন, আর আপনার নাম্বারটাতে মামলা করা হয়েছে। তা আপনি যদি ঢাকা মহাখালী আসতে হবে আপনার, ঢাকা মহাখালী বিকাশের সরি নগদের আপনার হেড অফিস আছে, সেখানে যে এটা ঠিক করতে হবে। পরে তাকে আমি আর আমার পরিচয় দিই নাই, না দিয়ে আমি তার সাথে কথা চালা যাচ্ছি। মানে বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমি তার সাথে কথা বলতেছি। তাকে বললাম যে ভাই কি সমস্যা? ওরা বললো যে আপনার এরকম আপনার নামে মামলা করা হয়েছে, আপনি আসলে বুঝতে পারতেছেন ঝামেলা হবে আপনার, একটা পুলিশে হয়রানি ঝামেলা এসে। আমি অবশ্যই এটা তো আসলে প্রবলেম। তো বলতেছে আপনি নগদে সব কিছু পরে। বললাম যে আমি তার সাথে কথা বলতেছি, প্লাস আমার এদিকে এলো এসে আপনার কি বলে ওয়াইফাই কানেক্ট করার বিষয় মোবাইলে, তা আমি আবার বিকাশ নগদে ঢোকার চেষ্টা করতেছি। দেখলাম যে আমি নগদে ঢুকলাম, নগদে আপনার এই ব্যালেন্স চেক টেক করতেছি, সব কিছু ঠিকঠাক আছে। তা আমি আগে বললাম যে আমার নগদে তো আমি ব্যালেন্স চেক করলাম, তা তো ঠিক আছে, তা আসলে প্রবলেমটা কি? পরে বলে যে আপনি কোনো ধরনের লেনদেন করতে পারবেন না, টাকা ট্রানজাকশন করতে পারবেন না। এছাড়া আদারওয়াইজ আপনার সব কিছু দেখতে পারবেন, পিন নাম্বার ঠিক থাকবে। পিন নাম্বার ঠিক থাকবে। তারপর যাক, আমি এর সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে তাকে আমি বলি, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন কি করব? বলে আমি এখান থেকে ঠিক করে দিতে পারবো, আমি যা যা বলি আপনি তাই তাই যদি করতে পারেন। তা আমি চিন্তা করলাম যে আমার নগদের সমস্ত ডকুমেন্ট তো আমার কাছে আছে, আমার পাসওয়ার্ড প্লাস আমার ভোটার আইডি কার্ড সব কিছু তো আমার ব্যক্তিগত পাসওয়ার্ড। আমার নগদে আসলে তেমন আহামরি টাকা ছিল না, প্রায় 30 টাকা না কয় টাকা দিন ছিল। তো যাই হোক, আমি তার সাথে আমি দেখলাম দেখি একটু তার সাথে গেম করি কেমন হয়। এক পর্যায়ে আমি তার কথাগুলো রেকর্ডিং করছিলাম। আসলে আমার কাছে সেই নাম্বার রেকর্ডিং আসলে ছিল, কিন্তু আসলে ভুলবশত আমার একটা অনাকাঙ্ক্ষিত ঝামেলার কারণে আমার মোবাইলটাতে একটু প্রবলেম হওয়ার কারণে আমার মানে ফোনটা রিস্টার্ট মারা লাগে, যার কারণে আমার ওইদিকে খেয়াল ছিল না যে আমার ওই বিষয়টা ওইটা মানে তুলে ধরবো, বা আমি এরকম একটা ভিডিও করার জন্য প্ল্যান করছিলাম যে আপনাদেরকে শেয়ার করবো বিষয়টা, এরকম একটা ঘটনা ঘটছে বা আমার সাথে যেন ঘটছে, যেন অন্য আমার সাথে সাথে এই ধরনের ঘটনা যেন না ঘটে, বা আমার পরিচিত বন্ধু বান্ধব বা তাদের সাথে যেন এরকম ঘটনা যদি না ঘটে আর কি। তারা আমার ভিডিওটা দেখে, তারা আমাকে দেখে হয়তো বা তারা হয়তো সতর্ক হয়ে যায়, যেরকম হয়তো আমার সাথে ঘটেছে হয়তো এরকম আর কি। তো যাই হোক, পরে আমি ফোনটা রিস্টার্ট মারার কারণে আমি আসলে সেগুলো হারিয়ে ফেলছি। তো হঠাৎ করে আমার মনে হলো যে আসলে বিষয়টা এভাবে জানানো যায়, যে এমনি সতর্ক করা যায় আর কি। এটা অনেক মানুষের সাথে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। যেহেতু আমার সাথে ঘটছে, অবশ্যই অন্য মানুষের সাথে ঘটবে, কারণ যারা প্রতারক, যারা এই সমস্ত করে মানুষকে এটা হয়রানিমূলক মানে ইসের মধ্যে ফেলায়, তারা আসলে তো খারাপ। তারা আমাকেই তো দিয়ে মানে ক্ষান্ত হবে না, তারা অনেক ধরনের মানে মুরগি খুঁজবে। তো যাই হোক, আমি তার সাথে কথা এক পর্যায়ে
সে বলতেছে যে আপনি, তারপর আমি একটু ক্লিয়ার হওয়ার জন্য আমি বললাম, আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কি করেন, করতে হবে করেন। পরে বলে যে আপনার প্রথমত আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। আপনি আপনার পাসওয়ার্ডটা দেখেন, আপনার পাসওয়ার্ডটা আপনি ঢুকতে পারবেন না। পরে আমি দেখলাম যে আমার পাসওয়ার্ড ঢুকতে পারতেছি না, আমার মানে পাসওয়ার্ড ব্লক হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে। ওরাই করে করছে। করার পরে ওরা বলে যে আপনার নাম্বার দেখেন ওটিপি গেছে একটা। পরে আমি প্রথমত চিন্তা করলাম যে আসলে ওটিপিটা কি সত্যি কথা বলবো নাকি। পরে চিন্তা করলাম যে যেহেতু আমার ভোটার আইডি কার্ড আছে, যে টাকাও নাই, দেখি কি হয়। পরে যাক সেভাবেই আমি আসলে তার সেই ওটিপি, যে যেটা আসছে রেকর্ডে, সেই ওটিপি ঠিকঠাক রেকর্ডটা আমি তাকে জানালাম। জানার পরে সে করলো, বেশ কিছুক্ষণ পরে আমাকে বললো যে আপনি এক কাজ করেন, আপনি ঢাকা, আপনি কোথায় আছেন? পরে আমি বললাম যে আমি তো আসলে ভাই গ্রামে থাকি। তো মানে কি সামান্য টুকটাক ছোটখাটো চাকরি বাকরি করি। তো যাক সেভাবে আমি তার সাথে কথাবার্তা বলছি। পরে সে বলে কি, ভাই আমি এটা সমস্যার সমাধান করে দিতে পারবো, যদি আপনি আমার কথা মতো যদি কিছু ডকুমেন্ট ঠিকঠাক মতো যদি দেন। আমি কি আচ্ছা বলেন। পরে আমি এক পর্যায়ে প্রথম বিশ্বাস করছিলাম, কারণ যে নগদ লেখা, নগদেরই ইসের থেকে, ওয়েবসাইট থেকে তারা আমাকে এসএমএস করতেছে, নোটিফিকেশন পাঠাচ্ছে, সে আমার সমস্ত ডকুমেন্ট বলে দিতেছে যে আমার এই নগদ অ্যাকাউন্ট কার নামে খোলা, আমার এটার যার নামে যে অ্যাকাউন্ট হোল্ডার তার জন্ম তারিখ, তার বাবার নাম, মার নাম সব বলে দিচ্ছে, তার ঠিকানা, মানে এটা ডিটেল সব কিছু বলে দিতেছে। তা আমি খটকা লাগলো। পরে আমি বললাম আসলে কি এরকম হইলো নাকি না হচ্ছে, আসলে কি একটু সঠিক কিনা। আমার মধ্যে একটু মানে বিভ্রান্তি কাজ করতেছে। তারপরে আসলে কি বলার, তারপরে আমি ওনার ওর কথা মতো আমি ওটিপি দেই। তারপরে আমার নতুন ওটিপি সেট আপ করি, সবকিছু ঠিকঠাক, পিন নাম্বারটা আমার সবকিছু দিয়ে টিয়ে সবকিছু ও নিজে, ও কিন্তু আমার সাথে কলে আছে। করার পরে মানে এট এ টাইম আমি সবকিছু ঠিকঠাক করার পরে উনি আমাকে বলে, আপনি এক কাজ করবেন, আপনার পরিচিত কোনো এজেন্ট নাম্বার আছে কিনা, আপনার আশেপাশে কোনো বন্ধু বান্ধব পরিচিত কেউ আছে কিনা, বা তার এজেন্ট নাম্বার থেকে আপনার দূরত্ব কত দূর, আপনি কতক্ষণের মধ্যে যেতে পারবেন। তা যাক আমি বললাম যে আমি আসলে ভাই ডিউটি থেকে আসছি, তো আমি তো অনেক টায়ার্ড, আর আমার বাসা তো গ্রামের ভিতরে, তবে আমি এখন ভাই আমাদের যে হাট বাজার তো অনেক দূরে, তা আমি আসলে ভাই এই মুহূর্তে ভাই এজেন্টের দোকানে যেতে পারবো না। পরে পরে আপনি বললে যে ভাই কতক্ষণ লাগবে, আমি ভাই তা তো প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে, কারণ আমি আপনাকে কখন ফোন দিব। তো সম্ভবত মনে হয় কথাটা ওনার সাথে কথা হয়েছে সম্ভবত মানে 2টার পরে, যে পরে আমি হয়তো 2টা 3টা পরে যে কথা বলছি। পরে আমি এক পর্যায়ে বলছি, ভাই আমি তো 2 1/2 ঘন্টা লাগবে, আমি আসছি অফিস থেকে, রেস্ট করছি, খাও তো ভাই, আপনি আপনার ফোনটা, আপনার নাম্বারটা ভাই বন্ধ হয়ে যাচ্ছে, মামলা খেয়েছে, আর আপনি আছেন এই টাইম। ভাই আমি কি, ভাই আমার একটা তাড়াহুড়া নেই, আমার নাম্বার যদি ব্লক হয়ে যাক ভাই, ঠিক আছে, আমি এটা কাস্টমার কেয়ার থেকে, ভাই আপনি এটা, আমি হেড অফিস থেকে ফোন দিতেছি, আপনি কোথায় যাবেন। পরে আমি ভাই, আমি ঢাকা চিনি ভাই, মহাখালী আমি চিনি, আমি যখন মহাখালী ওখানে হেড অফিসে যেই করবো। পরে আমাকে ও কনভার্ট করার জন্য চেষ্টা করতেছে অন্যদিকে। তো আপনি, পরে দেখি উনি যে একটু রাগ ভাব, মানে একটু রেগে যাচ্ছে। পরে আমি বললাম, আপনি উত্তেজিত হচ্ছেন কেন? পরে না ভাই আপনার বুঝতেছেন না, আমি আপনার বিষয়টা আমি আপনার উপকার করার জন্য ফোন দিলাম, আপনি কি বিশ্বাস হচ্ছে না? যদি বিশ্বাস না হয় তাহলে আমি মানে নগদের ওয়েবসাইট থেকে এইগুলো পাঠালাম কিভাবে, আমি আপনার সমস্ত ব্যালেন্স, তারপর আপনার সমস্ত ডকুমেন্ট আমি কিভাবে বললাম। এগুলো তো আসলে যদি আমি কাস্টমার কেয়ারতে ফোন যদি না দিতাম, কাস্টমার কেয়ার প্রতিনিধি যদি না হইতাম, তার সাথে এগুলো বলার মানে বলার কথা না, তাই না? এগুলো জানার কথা না আমার। পরে আমি বললাম, হ্যাঁ তা অবশ্য ঠিক, কারণ এগুলো তো আসলে আর কখনোই তো নগদ বা বিকাশ তো কখনোই আপনার ওরা ফোন দিয়ে আপনার ভেরিফিকেশন কোড নাম্বার এগুলা যাচাই করে না, বা করবে না কখনোই, বা চাইবে না। তো যাই হোক, তার সাথে এক পর্যায়ে পরে কথা হলো, পরে সে বললো যে আপনার এজেন্ট নাম্বার দোকানে যে আমার এই নাম্বারে বলবেন যে 29,500 টাকা, 19,000 না, সরি, 29,500 টাকা মারতে বলবেন। কিন্তু সে মারলে টাকা ঢুকবে না। যখন টাকা ঢুকবে না তখন বসে, আপনি তো টাকা তাকে আগে দিবেন না, হিসেব বিকাশ এজেন্টে। আমি কেন, অবশ্যই না, তাকে টাকা আগে দিব না, তা টাকা মারলে পরে দিব। তা অনেক দোকানদার আগে টাকা নেয়, আবার অনেকে পরে নেয়, হয়তো পরিচিত যেহেতু হয়তো টাকা আগে চাইবে না।
তো যাক, কথার এক পর্যায়ে আমি সে আমাকে বলে, আপনি কোনো একটা এজেন্ট, আপনি ওই এজেন্ট দোকানে যাবেন, এজেন্টের কাছে যেয়ে আমার নাম্বারটা দিবেন, দিয়ে বলবেন ২৯,৫০০ টাকা মারতে। তো ২৯,৫০০ টাকা মারলে সেটা টাকা ঢুকবে না, ঢোকা না পড়লেও টাকা না না ঢুকে তার টাকার প্রশ্ন করে বলবে যে হয়তো অ্যাকাউন্টে কোনো ঝামেলা আছে। এজেন্ট বলবে যে নাম্বার টাকা ঢুকতেছে না, টাকা মানে সমস্যা আছে। তো এই হয়েছে, তার সাথে কথা আমার হয়, হওয়ার পরে আমি পরে বললাম, ভাই আমার পরে পরে ভাই আপনি দেরি করেন না, যান। পরে বললাম, আমি এটা এত ভাই তাড়াহুড়া নেই ভাই, আমি যেতে পারবো না। পরে উনি আমার সাথে বলে, ভাই আপনার নাম্বার, ভাই আপনি বুঝতেছেন না। পরে বললাম কি, ভাই আমার নাম্বার যদি মামলা হয়, মামলা করুক ভাই, আর যদি পুলিশে ঝামেলা যদি হয়রানিতে যদি যাওয়া লাগে আমি যাবো, সমস্যা নেই। কারণ ভাই আমার কিন্তু একটা ছোট একটা পরিচয় আছে ভাই, আমি কিন্তু সেনা সদস্য, আমি কিন্তু সেনামে চাকরি করি ভাই। তো আমি ভাই যেহেতু সেনামে চাকরি করি ভাই, তো আমার নাম্বারে কোনো সমস্যা যদি হয়, তা আমি হয়তো কিছুটা করতে পারবো ভাই, সমস্যা না। আপনি আমাকে মানে অযথা ভয় দেখান না। তো যাই হোক, আপনি বলছেন, ভাই ডাক, আপনি ডাক করেন না। তা আপনি ভাই, তো আপনিও প্রশাসন লোক ভাই, আসলে এটা তো ওরকম সময় হয়ে যায়, এটা পাবলিক ফাংশন আসলে। নগদ অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে, এটা মামলা হয়ে গেছে, এটা তো আসলে আপনার ওই সেনাবাহিনীর কথা মানে প্রশ্নে আসে না। তো যাই হোক, আপনি যদি মনে হয় যে আপনার এটা মোবাইল, আপনার নাম্বারটা নগদের ঝামেলাটা ক্লিয়ার করবেন, তাহলে করবেন। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনাকে উপকার করার জন্য ফোন দিছিলাম। যতটুকু কথা হয়েছে, আপনি যদি মনে করেন যে না আপনার কোনো কাজে আসছে, তাহলে আপনি আমার কথা মতো কাজ করেন। পরে আমি কাছে, ঠিক আছে ভাই, যান, আমি ১.৫ ঘন্টা ২ ঘন্টা পরে আমি এখন এজেন্টের দোকানে যেয়ে আমি আপনাকে ফোন দিচ্ছি। ভালো কথা। তার সাথে আমার সাথে শেষ কথা হলো, হওয়ার পরে ব্যাস তার সাথে কথাবার্তা শেষ করলাম, করার পরে তার সাথে পরে আমি তাকে আবার ১ ঘন্টা পরে ফোন দিচ্ছি, নাম্বারটা বন্ধ। পরে আমি আমার মতো করে আমার যে নগদের যে ডকুমেন্ট ছিল সেগুলো দিয়ে আমি আমার নগদের মতো করে পাসওয়ার্ড সেট করে আমি এবার আমার মতো করে আমি পরে দেখলাম যে ট্রানজাকশন করলাম, দেখি না ঠিকঠাক আছে, আমার নগদে কোনো সমস্যা নাই, আমি ঠিকঠাক মতো ট্রানজাকশন করতে পারতেছি। তো কথা হলো, এই যে একটা ঘটনা, আমি এই ঘটনাটার কোনো মানে বুঝি নাই। তো এরকম যদি অনেকের সাথে যদি এরকম ঘটে, অবশ্যই মানে তাদের ঘটনার সাথে মিলে যায়, তা হয়তো বোঝা বোঝা যাবে। কিন্তু গত ৪-৫ দিন আগে হঠাৎ করে আমার বাসার পাশেই আমার আমার পরিচিত আমার এক খালাতো বোন, মানে আমার বাসার পাশে আর কি, আমার খালাতো বোন, ও একজন মাদ্রাসার শিক্ষক। মানে মাদ্রাসার বাচ্চাদের পড়ায় আর কি। তো বয়স তেমন বেশি না, ১৮-১৯ বছর বয়স, এমনি মাদ্রাসার পড়াশোনা করে, তাই একটু মানে ওই মানে একটু একটু বোকা টাইপের আর কি, মানে বোকা সরল সোজা আর কি, চালাক চতুর না। তো ওকে হঠাৎ করে এরকম কোন এক ভদ্রলোক ফোন দিছে, ফোন দিয়ে বলে যে আপনার নাম্বার এরকম মামলা হয়েছে, আপনার নাম্বার বিকাশ নগদ নাম্বার ব্লক হয়ে গেছে, আপনি দেখেন পিন নাম্বার দিয়ে আপনার নাম্বার চেক করে দেন, আপনি নগদে ঢুকতে পারবেন না, আপনার এটা সমস্যা হবে, এই সেই পুলিশে ঝামেলা হবে, এরকম মামলা হবে আপনার নামে, একটা মানে পুলিশে কেলেঙ্কারি ঝামেলাটা, হ্যারাসমেন্ট হবে। তার চেয়ে ভালো আপনি এক কাজ করেন, আমি যা যা বলি আপনি তাই করেন। তো ঠিকই এরকমই ঠিক আমার মতো এরকম কনভার্ট করছে, তারা করার পরে আমি বিষয়টা বুঝতে পারছিলাম, যে এখন আমি আমার মতো করে আমি এটাকে হ্যান্ডেল করছি, কিন্তু মেয়ে মানুষ আসলে ওই লোকটার সাথে যুক্তি তর্কে পেরে ওঠে নাই। আর ও আবার করছে কি, ওর মারে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলে, মা এই ব্যাপারে ওর মা বলছে যে এগুলা ভুয়া হয়, এগুলো ভালো ঠিক হয় না, এগুলা তুই এই লোকের কথা শুনিস না। ঠিক আছে, ভালো কথা। ওরে আবার ফোন দিছে, ফোন দিয়ে আবার ডিস্টার্ব করতেছে, করে নানা ধরনের কথাবার্তা। পরে বলছে কোন এক নগদ নাম্বারে, যে নগদের দোকানে যে ওই নাম্বার ১৯,৫০০ টাকা পাঠাইতে, সেই টাকাটা যাবে না, মানে আমার মতো আর কি, টাকাটা যাবে না। পরে এলো আপনি চলে আসেন, আপনার সমস্যা হবে না। কিন্তু ও তো ঠিকই এট এ টাইম গেছে, যে সে নগদের দোকান এজেন্ট এলারে বলছে, নাম্বার দিছে, টাকা মাসে টাকা চলে গেছে, আর তো টাকা তো নিয়ে যায়নি, হ্যাঁ ওখানে ফটো, হ্যাঁ ওরে সেই দোকানদার আটকা রাখছে, আটকা রেখে যাক, আমি সেই দোকানদারের সাথে কথা বলছিলাম, বলছিলাম যে টাকা, মোবাইলটা রেখে, মোবাইল ছিল কাছে, নেটফোন ছিল কাছে, বাটন ফোন ছিল। পরে ফোনটা রেখে তারা লোকজন যখন দেখছে যে ভদ্র দোকানদারটাও আসলে ভালো ছিল, তার সাথে খারাপ ব্যবহার করে না, পরে বলছে, আপু আপনি আমার টাকাটা দিয়ে আপনি মোবাইলটা নিয়ে যান। মোবাইল
৳১৯,৫০০ মারতে বলছিল, কিন্তু ১৯,৫০০ ভাগ্যক্রমে কি আহ, সেই এজেন্টওয়ালা মোবাইলে মানে এত টাকা ছিল না। তার তার অ্যাকাউন্টে টাকা ছিল ৳৭,০০০। সে ৳৭,০০০ মানে তার নাম্বারে ই করে আর কি, আহ, টাকা পাঠায় ওই ওই মানে দুষ্কৃতী চক্রের লোকের নাম্বার টাকা পাঠায় দেয়। তা যাক, এই জন্য আসলে কমের মধ্যে বেঁচে গেছে। পরে মোবাইল রেখে পরে মেয়েটাকে ছেড়ে দিছে। পরে আমি ফোনে কথা বলছি, পরে আমার কাছে আসছিল সেই খালা। আসার পর তা বললো সব ঘটনা। পরে আমি বললাম যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছিল, কিন্তু আমি তো এই আমার মতো করে আমি হ্যান্ডেল করছি। কিন্তু হয়তো ও মেয়ে মানুষ, হয়তো বুঝতে পারে না ওর ওই লোকদের কথা আসলে বেশি ইমোশনাল হয়ে গেছে, যখন আসলে সহজে তাদের বিশ্বাস করে আসলে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে আর কি। তা যাই হোক, তা আপনাদের কাছে এই বিষয়টা আমার বলার উদ্দেশ্য হলো এই, যেরকম যারা নগদের ওয়েবসাইট ব্যবহার করে, এই যে এই সমস্ত আপনার হলো একজন অ্যাকাউন্ট হোল্ডারের সমস্ত যাবতীয় তথ্য দিচ্ছে, যেটাকে আমার মনে হয় কি এটাকে আদৌ কি নগদের প্রতিনিধিরা বা নগদ মানে নগদ যারা আপনার হলো ই করে, নগদের যারা ব্যবস্থাপনায় আছে, তারা কি আসলে কি বিষয়টা জানে? বা আমার মতো যেরকম ঘটনা, আমার সাথে যেরকম ঘটনা ঘটলো, এরকম ঘটনা কার সাথে ঘটেছে কিনা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমি যদি আমার এই ভিডিওটা যদি প্রশাসনিক কোনো প্রশাসন ভাইয়ের নজরদারিতে যদি যায়, যদি তারা যদি আমার ভিডিওটা দেখতে পারেন, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। আমি আসলে আমার দুঃখজনকভাবে বলতেছি যে আমার মোবাইলে সব কিছু রাখছিলাম আমি, তাদের সাথে কথা যা হয়েছে এই সমস্ত রেকর্ড আমার কাছে ছিল। কল রেকর্ড রেকর্ড করা ছিল আমার মোবাইলে, তাদের নাম্বার টাম্বার সব ছিল। কিন্তু আমি আসলে চাইছিলাম যে আমি তাদের নাম্বার টাম্বার সব কিছু ডকুমেন্ট নিয়ে, সমস্ত সব কিছু নিয়ে আমি আসলে ভিডিওটা করব বা জানাবো। আসলে এমন অবস্থা হয়েছে যে আমি আমার মোবাইলের সমস্যার কারণে আসলে আমার বাধ্য হয়ে আমাকে ফোন রেজিস্টার মারা লাগছে। আর আমি আসলে ওই সময় ফোনটা যখন রেজিস্টার মারছি, তখন আমার মাথায় এটা ছিল না, যখন আসলে এরকম একটা প্রবলেম হয়ে গেছে। অবশ্যই এরকম আমার মতো ঘটনা হয়তো আমি মানে সব কিছু দিতে পারলাম না, প্রমাণ যা ছিল আমার কাছে সেগুলো হয়তো নষ্ট করে ফেলছি, বিদায় দিতে পারিনি, এজন্য দুঃখিত। হয়তো আমার মতো ঘটনা যা অন্য কারোর সাথে হয়তো অবশ্যই ঘটেছে বা ঘটবে। যদি এরকম ঘটনা যদি ঘটে, তাহলে আপনি অবশ্যই আপনারা আপনারা এই সমস্ত ডকুমেন্টগুলো, তথ্যগুলো সংগ্রহ করে অবশ্যই আপনার নিকটস্থ আহ, আইনের যে সমস্ত ভাইয়েরা আছে তাদেরকে অবগত করবেন। আর আমি আশা করি আমাদের আইনের ভাইয়েরা অবশ্যই এটা বিষয়টা শক্ত, একটা জোরালো একটা ব্যবস্থা গ্রহণ করবে আর কি। তা আমি আসলে দেখতে চাই যে আমার আইনের ভাইরা এ ধরনের মানে চক্রকে জব্দ করছে, বা তাদের প্রতিটা একটা মানে কি দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা তারা নিয়েছে, এটা আমি আশা করব। আমি এবং আশাবাদী অবশ্যই এটা যদি কোনো পুলিশ প্রশাসনের ভাইয়ের হাতে যদি আমার এই ভিডিওটা যদি পৌঁছায়, তা তাদের কাছে আমার রিকোয়েস্ট হলো, ভাই অবশ্যই ভাই বিষয়টা দেখবেন। এটা আসলে খুবই ঝামেলা, খুব একটা পেরেশানি এরা করে। এরা এমন এমন কিছু কিছু টার্গেট করে, কিছু কিছু লোকের এমন মানুষের ব্রেন ওয়াশ করে যে মানুষ ওদের কথা বিশ্বাস করতে বাধ্য। আর আমার সবচেয়ে আজব মানে লাগলো, অদ্ভুত লাগলো, যে এরা নগদের ওয়েবসাইট থেকে আমাকে এরা পাঠাচ্ছে, আপনার কি বলে ভেরিফাইড কোড পাঠাচ্ছে, নোটিফিকেশন পাঠাচ্ছে, এসএমএস করতেছে। সে আমার সমস্ত ডকুমেন্ট সব কিছু দেখতে পারতেছে। তা আমি মানে এটা হাউ ইজ ইট পসিবল, এটা আমার আসলে মাথায় আসে না যে এটা কীভাবে সম্ভব, কীভাবে তারা কীভাবে পারে। আর নগদের ওয়েবসাইট এত মানে এত মানে ই মানে নর্মাল নর্মাল একটা জিনিস না কি বুঝি না, যে তারা তাদের এই ওয়েবসাইটটাকে এত স্ট্রং করে না কেন। এটা আর না হয় তাদের ভিতরে যারা চাকরি করে, যাদের স্টাফ আছে তাদের মধ্যে ঝামেলা আছে, তাদেরই ইন্ধনে বা তাদের সহায়তায় আসলে এই সমস্ত চক্রগুলো এই সমস্ত কাজগুলো করে করে যাচ্ছে আর পার পেয়ে যাচ্ছে। কারণ এগুলো তো লটারি, দেখা গেলো যে আমি হয়তো দিলাম না, যেমন আমার একটা বোনে যে বোনটা ৳৭,০০০ দিল, তো এরকম তো তার বলি পাঠাতো অনেকে হয়। হয়তো দেখা গেলো আমি আমার মতো করে আমি এটাকে রিকভার করছি বিধায় আমি বেঁচে গেছি।
আমার জায়গায় অন্য একটা যদি লোক যদি হইতো, অবশ্যই তো আমাকে সে ২৯,৫০০ টাকা গুনতে হতো যদি আমি যদি না বুঝতাম। তো কথা হলো কি, সবার কাছে আমার অনুরোধ থাকবে, যদি এরকম যদি কারো কাছে কারো সাথে যদি এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে, কোনো বিকাশ বা কোনো নগদের প্রতিনিধি হয়ে যদি কেউ এরকম ফোন দিয়ে যদি আপনাদের সাথে যদি জালিয়াতি করার চেষ্টা করে, তারপর অবশ্যই আপনারা তাদের সমস্ত রেকর্ড বা তথ্যাদি আ রাখবেন। আর আমার অবস্থা কি এমন, এখন বর্তমানে এমন হইছে যে একটা সিম আমি কিনেছি, সেই সিম ৬ মাস পরে বন্ধ হয়ে আরেকজন কিনে ফেলতেছে। মানে আমার আগে এগুলো ছিল না। আগে আমার সিম আমি যেই নাম্বারটা দিয়ে কিনছি, আমার সিম আমারই। এই সিম যদি আমি না চালাই, তা সিমটা হয়তো তারা বন্ধ করে দেবে, পরে আমি আবার মানে হয়তো তারা মানে এটা রিচার্জের একটা মেয়াদ থাকে বা কার্ডের একটা মেয়াদ থাকে, সেটা থাকে। আর দেখা গেল কল ঢুকলো না আর গেল না, এরকম ছিল আগে। আমরা যখন যখন মানে ১ম সিম যখন ইউজ করি তখন এই বিষয়গুলো দেখছি। এখন কি এক মানে কচুর এক নিয়ম করছে, আমার কাছে একেবারে এগুলা মানে খুব মানে 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 এটা কি একবারে খুব খারাপ লাগে। আমি জানি না আপনাদের অন্য কারো কাছে কেমন লাগে, যে আমি সিম আমার নাম্বার, এটা আমি ২, ৪, ৫ মাস ৬ মাস আমি যদি না ইউজ করি, এটা আবার কোম্পানি উঠে আরেকজনের কাছে বিক্রি করে দেয়। কেন রে ভাই? এটা কেন করতে হবে? সিমে কি নাম্বার কি অফ হয়ে গেছে? হ্যাঁ? বন্ধ করে দিতে হবে কেন? বন্ধ করে এটা মার্কেটে ছেড়ে নতুন ছেড়ে বিক্রি করে দিচ্ছেন কেন? এইগুলোর কারণেই সমস্যা হচ্ছে। আর কথা হলো কি, আমি বুঝি না যে এক সিম আমি বায়োমেট্রিক করলাম, ওটা বন্ধ হয়ে গেল, কোম্পানি নিয়ে গেল, আবার ওই সিম আবার একজন বায়োমেট্রিক করে আরেকজনের নামে রেজিস্ট্রেশন করতেছে। যাক, তারাই ভালো জানে। তা যাক, সবাই ভালো থাকবেন। সবাইকে আসলে এটা অযথা পেরেশানি নিয়ে আমি আসলে হাজির হয়েছি। অনেক কথা বললাম। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।